সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডক্টর এন কে নাতাশা। এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বাংলাদেশে খানিকটা নতুন ধারণা বটে, তবে বিশ্বের বহু দেশে এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা চালু হয়েছে। কোনো কোনো দেশ এতে সাফল্য অর্জন করেছে, আবার এই সাফল্য পেতে অনেক উন্নত দেশের ক্ষেত্রেও আমরা দেখেছি অনেক বছর লেগে গেছে। এই যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাটি, এটি বাংলাদেশে এখন কেমন অবস্থায় আছে এবং বিশেষ করে আগামী দিনে কি করলে আমরা এর সর্বময় সাফল্য পেতে পারি, সেই বিষয়টি আজ আপনাদের জানানোর চেষ্টা করব। আর সেই জন্য আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিকে। তারা হলেন ডাক্তার মোহাম্মদ আমিনুল হাসান, তিনি উপপরিচালক স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। আরও রয়েছেন জনাব শাহ আলমগীর, তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে। এই ব্যবস্থাটি এখনও বাংলাদেশে অনেকটা নতুন, সেজন্যই আমরা চেষ্টা করছি মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে, এই ধারণাটি জানাতে এবং সচেতন করে তুলতে। যেটি বলছিলাম যে অনেক বছর লেগে গেছে। শাহ আলমগীর ভাই, আপনার কাছেই আগে জানতে চাইছি, এই যে আমাদের এই বিষয়টা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এখন বাংলাদেশে কি অবস্থায় আছে? পিআইবি যে এটি শুরু করলো রকফেলার ফাউন্ডেশনের সহায়তায়, পুরো উদ্যোগটি নিল, সংক্ষেপে যদি একটু বলেন। আমরা যখন আমাদের সাংবাদিকদের সঙ্গে এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করতে যাই কিংবা এই কাজটা যখন শুরু করি, তখন সাংবাদিকদের অধিকাংশেরই ধারণা ছিল যে হেলথ রিপোর্টিং মানে হচ্ছে ডাক্তার সংকট, হেলথ রিপোর্টিং মানেই হচ্ছে নার্স সংকট কিংবা অব্যবস্থাপনা ইত্যাদি। কিন্তু আমাদেরকে এই যে ইউনিভার্সাল হেলথ কভারেজ, এই বিষয়টা তো একটা আলাদা একটা ইস্যু, এবং এটা যে অন্য একটা বিষয়, এবং এটা যে একটা মৌলিক পরিবর্তন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, এই বিষয়টা আমাদের সাংবাদিকদের বোঝাইতে খুব কষ্ট হয়েছে। এবং আমরা প্রথম দিককার যখন বিভিন্ন ট্রেনিংগুলি করেছি, আপনি জানেন যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টে ট্রেনিংগুলি করিয়েছি এবং ওয়ার্কশপগুলি করেছি, বিভিন্ন বিভাগে সাংবাদিকদের নিয়ে ট্রেনিংগুলি করেছি, তাদের জন্য একটা ম্যানুয়াল করেছি, এবং আমরা তাদেরকে বিভিন্ন দেশের অভিজ্ঞতা অর্জনের জন্যও কিন্তু আমরা দেশের বাইরেও পাঠিয়েছি। সুতরাং এখনকার যারা স্বাস্থ্য বিটে কাজ করেন, তারা কিন্তু মোটামুটি ইউনিভার্সাল হেলথ কভারেজ সম্পর্কে একটা ধারণা আছে। এখন তারা বোঝেন যে ইউনিভার্সাল হেলথ কভারেজ মানে শুধুমাত্র স্বাস্থ্য সুবিধা নয়, এই স্বাস্থ্যটা সাধারণ মানুষের কাছে তার মানে অল্প খরচের মধ্যে তার সামনে আনে, মানে একদম স্বাস্থ্য সুবিধাটাকে মানুষের খাদ্যের চাহিদা যেমন স্বাস্থ্যটাকে তাকে এত সুবিধার কাছাকাছি নিয়ে আসা। সুতরাং এই বিষয়টি কিন্তু আমরা মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা বুঝাতে সক্ষম হয়েছি। এই ধারণাটা কিন্তু আমাদের সরকারের কাছেও নতুন, এর আগেও কিন্তু আমরা এইভাবে কখনো ভাবিনি। আমরা সাংবাদিকদেরকে পাঠিয়েছিলাম ফিলিপিন্সে পাঠিয়েছিলাম। ওদের একটা অর্গানাইজেশন আছে ফিল হেলথ নামে, যেই ফিল হেলথ তারা সকল ফিলিপাইনের নাগরিকদের জন্য একটা বিমার সুবিধা দেওয়া হয়েছে, যেই বিমার আওতায় সব নাগরিক এই মানে তাদের স্বাস্থ্য সুবিধাটা পাচ্ছে। এবং এটা কিন্তু আমাদের মতো দেশগুলির জন্য এটা কিন্তু একটা উদাহরণ। এবং আমি যখন সাংবাদিক বন্ধুদের ওখানে পাঠানো হলো, তারা কিন্তু সেটা অবাক হয়েছে যে এটা তো সম্ভব। এখন আমরা মানে বলতে পারি যে আমাদের দেশের স্বাস্থ্য সুবিধা কিংবা সব কিছু এটা অনেক উন্নত হয়েছে, কারণ এখানে অনেক আন্তর্জাতিক মানে অনেক হাসপাতাল হয়েছে, অনেক বড় বড় ডাক্তার আছেন। কিন্তু আদৌ কি এই স্বাস্থ্য সেবার সুবিধাগুলো নেওয়ার জন্যে একটা মিডল ক্লাসের একটা মানুষ, যে নিম্নবিত্তের কিংবা একটু যদি ইনকাম করেন, যারা ধরেন মাসে 1 লাখ টাকাও ইনকাম করেন, সেই লোকটার পক্ষেও কি সম্ভব এইসব হাসপাতালের ট্রিটমেন্ট নেওয়া? এটা সম্ভব নয়, কারণ আমাদের হাসপাতাল ওখানে যেতে হলে আপনাকে অনেক টাকা খরচ হবে। আর আরেকটা হলো যে আমরা তো বারবারই বলি যে আমাদের প্রবৃদ্ধি অর্জন করেছি, আমরা এমডিজির অনেক গোল অর্জন করেছি, আমরা এসডিজিরও অনেক গোল অর্জন করতে চাই। কিন্তু সব গোলের পেছনে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যদি এই জায়গাটায় আমরা অর্জন করতে না পারি, তাহলে অনেক গোল কিন্তু মার খাবে। এই অর্থে যে একজন মানুষ তার একটা মানে তার ফ্যামিলির একটা রোগ, একটা মেম্বারের একটা রোগ হয়েছে, সেই রোগের পেছনে তাকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, ব্যয় করতে গেলে দেখা গেল যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্তে পরিণত হয়েছে, মানে তার সকল কিছু দিয়ে
তার ট্রিটমেন্টের জন্য ব্যয় করা হয়েছে এবং একটা পুরো পরিবার নষ্ট হয়ে যায়। বিশেষ করে একটা বড় ধরনের রোগ হলে, ক্যান্সারের মতো রোগ কিংবা আরও ভয়াবহ রোগ হলে একটা ফ্যামিলির একদম পুরোটা নষ্ট হয়ে যায়। এবং এখন আপনি যখন আমি বলবো যে প্রবৃত্তির কথা যখন বলতে যাচ্ছি, তখন এই প্রবৃত্তি তো আস্তে আস্তে কমে যাবে। এবং দেখা গেছে যে প্রায় বিশ্বে প্রতি বছর 10 কোটি মানুষ শুধুমাত্র ট্রিটমেন্ট করতে গিয়ে, চিকিৎসার কারণে আবারও নিম্নবিত্তে পরিণত হয়ে যাচ্ছে। তার অর্থ যোগান দেওয়া একটা বড় বিষয়, যেটি এই ইউনিভার্সাল হেলথ কভারেজের নতুন মাত্রা। হ্যাঁ, এখন এই বিষয়গুলো আসলে আমরা আমাদের প্রথম সাংবাদিকদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাংবাদিকরা যখন বুঝবে তখন তারা লিখবেন, এবং এই বিষয়টা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিল আর এর ইমপ্লিমেন্ট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এই বিষয়টা জানাতে হবে যে আসলেই স্বাস্থ্য সুবিধাটা নেওয়ার জন্য আমাদের কি কি করণীয় আছে। এই মুহূর্তে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ নিয়ে পিআইবির উদ্যোগের কারণে অনেক মানুষ কিন্তু এটা জেনে গেছেন, এবং এই যে আমরা নতুন করে বলছি সুরক্ষা শুধুমাত্র কিভাবে আসবে, সবগুলো রোগের একটি মানসম্মত চিকিৎসা ব্যবস্থা, পাশাপাশি অর্থের যোগানের বিষয়টাও আসছে। এই ক্ষেত্রে সরকারি কিছু ভূমিকা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি যে নতুন একটি স্বাস্থ্য বীমা প্রকল্প চালু হয়েছে। এই বিষয়টা নিয়ে একটু বলবেন কি? তারপরে আমরা শুনবো যে আমরা আসলে ভবিষ্যতে কি করলে এই পুরোপুরি ব্যবস্থাটা সুনিশ্চিত করতে পারি। ইউনিভার্সাল হেলথ কভারেজকে অ্যাড্রেস করার জন্য আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2012 সালে একটি জাতীয় কৌশলপত্র রচনা করে, যেটির নাম হচ্ছে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি। আচ্ছা, বেসিক্যালি ওই স্ট্র্যাটেজিতে বলা ছিল যে আগামী 20 বছরে, আর তার মানে 2032 সালের ভিতরে আমরা কিভাবে সার্বজনীন স্বাস্থ্য সেবা আমরা অর্জন করব, এবং সেটার জন্য একটি বিশদ পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে। তার ভিতর একটি আছে স্বল্পমেয়াদী, দ্বিতীয় আছে মধ্যমেয়াদী, এবং তৃতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী। তো আমরা পুরা 20 বছরকে 3টি ভাগে ভাগ করে আমরা স্টেপ বাই স্টেপ যাবার চেষ্টা করব। স্বল্পমেয়াদী যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে, যে আমরা যেটি এখনই অলরেডি আমরা বাস্তবায়ন শুরু করেছি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে ভালনারেবল গ্রুপ, যেটি যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদের কিভাবে আমরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারি। যেহেতু তাদের সবচাইতে বেশি ক্যাটাস্ট্রফিক ইলনেসে তারা ফেস করে, এবং তারা সবচাইতে বেশি চ্যালেঞ্জের মুখে আছে স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে। তো সবার আগে আমরা ঠিক করেছি যে এই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য আমরা একটি স্বাস্থ্য সুরক্ষা স্কিম আমরা চালু করব, এবং যেটির তারই অংশ হিসাবে অলরেডি আমরা এটার পাইলটিং শুরু করেছি টাঙ্গাইলের 3টি উপজেলায়। এটি আমাদের শর্ট টার্ম প্ল্যানের একটি বড় অংশ। মিড টার্মে আছে যে আমরা পরবর্তীতে যারা ফর্মাল সেক্টরে যারা আছেন, যারা আমরা সরকারি বা বেসরকারিভাবে যারা আমরা চাকরি করি, তাদেরকে বিমা সুবিধার আওতায় নিয়ে আসা, এটি আমাদের মিড টার্ম। এবং লং টার্মের ভিতর আছে যে এর বাইরে যে একটা বড় একটা অংশ যারা ইনফর্মাল গ্রুপ, যেটি হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটি গ্রুপ, তাদেরকে বিমা সুবিধার ভিতর নিয়ে আসা, সেইটিকে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতর রেখেছি। তা আমরা এই 3টি ভাগে আমাদের সমগ্র জনগোষ্ঠীকে 3টি ভাগে ভাগ করে আমরা ঠিক করেছি যে আমরা যদি এই জনগোষ্ঠীকে একটি স্বাস্থ্য সুরক্ষা স্কিমের আন্ডারে আনতে পারি, যেটা অবশ্যই আমাদেরকে সেটা সামাজিক বিমা বা গ্রুপ বিমা বা কমিউনিটির ইনভলভমেন্টের মাধ্যমে হতে পারে, তাইলে আমরা গ্র্যাজুয়ালি ইউনিভার্সাল হেলথ কভারেজকে যেভাবে আমরা দেখতে চাই সেটাকে আমরা অর্জন করা সক্ষম হবে। কারণ আমাদের এই প্রিপেমেন্ট মেকানিজম ছাড়া বেসিক্যালি এই ক্যাটাস্ট্রফিক ইলনেসের সঙ্গে সময় আমরা যদি রিস্ক পুলিং করতে না পারি, তাহলে কিন্তু আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জন করা আমাদের জন্য ডিফিকাল্ট। কারণ সরকারের কিন্তু একটি বাজেট লিমিটেশন আছে। সরকার ইচ্ছা করলেই কিন্তু মানে সব টাকা চিকিৎসার জন্য দিতে পারবে না। যেমন এই মুহূর্তে আমাদের দেশে যেটা সরকার খরচ করে $27, যেখানে আমাদের যদি পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, যে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, সবাই কিন্তু আমাদের চাইতে বেশি টাকা তারা ব্যয় করে। যেমন ইন্ডিয়াতে প্রায় $60 কাছাকাছি, $58। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরকার ইচ্ছা করলেও যে খুব তাড়াতাড়ি যে স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে পারবে সেটাও সম্ভব হবে না। তো এই জন্য আমাদেরকে এমন একটি মেকানিজমে আসতে হবে যে মেকানিজমের মাধ্যমে আমরা সার্বজনীন স্বাস্থ্যসেবাটা আমরা অ্যাড্রেস করতে পারবো। আর সার্বজনীন স্বাস্থ্যসেবার সুরক্ষার আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি জানেন যে আমরা এখন একটা হেলথ ট্রানজিশনের ভিতরে আছি, যে আমাদেরকে আগামীতে এনসিডির একটি বড় বিষয় আমাদেরকে ফেস করতে হবে। আর এই নন কমিউনিকেবল ডিজিজের মতো বড় এরিয়াকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে চাই,
তাহলে এই টার্গেটকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে সবাইকে সমানভাবে একসঙ্গে কাজ করে এটাকে সামনে নিয়ে যেতে হবে, বিশেষ করে অ্যাওয়ারনেসের কাজটি, যেটি পিআইবি আমি মনে করি যে খুব ভালোভাবে যে কাজটি করতে পারে। এবং আরেকটি কাজ যেটি মানে পিআইবি একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে সামনে নিয়ে আসতে পারে, যে এই যে আমরা যে কাজটিকে স্বাস্থ্য সুরক্ষার আন্ডারে আমরা সামনে নিয়ে যেতে চাচ্ছি, সেটিকে মানে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়া, যে এর ফলে কিভাবে জনগণ উপকৃত হবে এবং ইন্স্যুরেন্সে কিভাবে তারা পার্টিসিপেট করবে। তো এইভাবে আমরা সামনে যেতে পারি, কাজ করতে হবে। আলমগীর, আপনার কাছে ফিরে আসছি। আমরা যেহেতু পিআইবি দিয়ে কাজটা শুরু হয়েছে, আপনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত বলে সাংবাদিকদের দিয়েটি শুরু হয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে তো অন্যদেরও ভূমিকা রয়েছে। চিকিৎসকদের তো অবশ্যই, বিশেষ করে যারা জনস্বাস্থ্যে জড়িত তাদেরও ভূমিকা রয়েছে। এক্ষেত্রে অন্য যেসব সেক্টরের পলিসি মেকার রয়েছে তাদের জন্য কি আপনারা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা তাদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার মতো কোনো পরিকল্পনা কি এই মুহূর্তে নিয়েছেন? প্রথমত হলো এইটার সুযোগটা আমাদের নেই, কারণ আমরা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, আমরা গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করি, সুতরাং এইটা আমরা করতে পারবো না। কিন্তু আপনি এটা যথার্থই বলেছেন যে এটা ডাক্তার, তারপরে যারা শিল্পপতি, যারা শিল্প উদ্যোক্তা, যারা গার্মেন্টসের মালিক, সবাই মিলেই যদি আমরা ব্যবস্থাটা করি তাহলে কিন্তু এটা করা সম্ভব। কিন্তু আমি একটা বিষয় বলি, মানে মাথাপিছু আপনি কত টাকা খরচ করলেন এইটাই কিন্তু স্বাস্থ্য, এই ইউনিভার্সাল হেলথ কভারেজে কিন্তু মূল বিষয় নয়। আমি যেমন উদাহরণ হিসেবে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে তারা মাথাপিছু খরচ করে 8,000 মানে 8,000-এর উপরে ডলার মাথাপিছু খরচ করেন। কিন্তু কিউবা একটা ছোট দেশ, কিন্তু কিউবা খরচ করে 700 কত ডলার জন্য, $some কিউবা খরচ করে। কিন্তু কিউবার স্বাস্থ্য ব্যবস্থাটা আমেরিকার চেয়ে অনেক অনেক ভালো। কারণটা হচ্ছে যে এই কিউবার ডাক্তাররা তারা মানে এই ইনিশিয়েটিভটা এবং তারা উদ্যোগটার সাথে নিবিড়ভাবে জড়িত, যে তারা এটাকে নিজেদের কাজ বলে মনে করে। ওদের চিকিৎসা সেবাটাকে নিয়েছে যে তারা মানে মানুষের সেবা করবে। আর আমেরিকার ডাক্তাররা কিন্তু এটাকে সেবা হিসেবে নেয়নি, এটা কিন্তু তাদের মানে একটা প্রফেশন হিসেবে নিয়েছে। এখন এইটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। কিউবায় যখন এই সেবার স্বাস্থ্যটা চালু করা হয়, ওই সময় ডাক্তার যারা ছিলেন তখন, মানে তখনকার যারা ডাক্তার, তারা কিন্তু সব দলে দলে দেশ ছেড়ে সব আমেরিকা চলে গিয়েছিলেন। তারা এটাকে মেনে নিতে রাজি হন নাই। তখন ফিডেল ক্যাস্ট্রো সে তখন বলেছিলেন যে আপনারা যারা গিয়েছেন তারা যান, আমি নতুন ডাক্তার তৈরি করব। তিনি কিন্তু এই মানসিকতা দিয়েই কিন্তু নতুন ডাক্তার তৈরি করেছেন। এখন এই ডাক্তাররাই কিন্তু পুরো কিউবাতে স্বাস্থ্য ব্যবস্থাটা আমূল পরিবর্তন করেছে। এবং আমাদের জানা মতে কিউবাই বোধহয় একমাত্র রাষ্ট্র ব্যবস্থা চালু রেখেছে যেখানে পুরো তাদের জনগণের স্বাস্থ্য খরচ রাষ্ট্রই বহন করে। হ্যাঁ, রাষ্ট্র বহন করে। এবং এটা কিন্তু অল্প টাকায়, যে বললাম যেখানে আমেরিকা খরচ করছে $8,000 বেশি, সেখানে $700 মধ্যে তারা কিন্তু পুরো খরচ বেয়ার করছে। এটাও কিন্তু আমাদের বোঝার বিষয় যে বাজেট বাড়ালাম আর কমালাম, এটা দিয়েই কিন্তু ইউনিভার্সাল হেলথ কভারেজ হবে না। এবং এখন কিন্তু আপনার বিভিন্ন দেশ তাদের যখন স্বাস্থ্য এই সুবিধাটা নিয়ে সমস্যায় পড়ে, তখন কিন্তু কিউবান ডাক্তারদেরকে ওনারা হায়ার করে নিয়ে যান। কিউবা ডাক্তারকে বলেন যে ভাই আপনারা আমাদের দেশে এসে এই ট্রিটমেন্টটা করেন। এখন আমি বলছি যে দেখেন, এটা শুধুমাত্র মানসিকতাটা পরিবর্তনই কিন্তু অনেক বড় পরিবর্তন হতে পারে। উদাহরণ হিসাবে আমি আইসিডিডিআরবির স্যালাইন প্রকল্পটার কথা বলি। এই স্যালাইন কলেরার একটা ঔষধ, এই স্যালাইনের অভাবে আমাদের দেশে একসময় গ্রামের পর গ্রাম মানুষ উজাড় হয়ে যেত। এক গ্রামে শুরু হইতো, মানুষ পালিয়ে আরেক গ্রামে চলে যেত, তারপরও শত শত লোক মারা যেত এই সামান্য একটা কলেরায়। কিন্তু এই কলেরার জন্যে যখন এই মতলব কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআরবি তার গবেষণা করে যখন এটা চালু করলো, এটা এখন 5 টাকা দিয়ে আপনি গরিব মানুষও খাচ্ছে,